স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অল্প সময় নানা চ্যালেঞ্জ, একের পর এক মেগা ইভেন্ট, কিন্তু সবকিছুতেই বিতর্ক আর সমালোচনা। 5 মাসে ফারুক আহমেদ দিয়ে চলেছেন কঠিন সব পরীক্ষা। এবার গুরুত্বপূর্ণ সব এজেন্ডা নিয়ে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির 17তম বোর্ড মিটিং, যেখানে 4টা বড় ইস্যু অপেক্ষা করছে বোর্ড সভাপতির জন্য। মাঠের বাস্তবতা আর ফারুক আহমেদের অবস্থার বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। আমার ব্যাপারটা খুব সোজা। ইফ আই এম নট হ্যাপি, সেখানে আমি কাজ করি না। পদত্যাগ করতে চায় না এবং সেইভাবে কাজ করা ডিফিকাল্ট বলেছে। পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। হোয়াটস রং উইথ ইট, এটা যে কেন প্রস্তাব এই বিতর্ক উঠেছে সেটাই যায়। বাংলাদেশ ক্রিকেট 5 মাসে 5 মিশালি অবস্থা, এক একজনের এক এক সমস্যা, কারো সাথেই মেলে না কারো কথা। বিপিএল আয়োজনে বিতর্ক, ফিক্সিং সন্দেহ, গঠনতন্ত্রের সংস্কার নিয়ে প্রতিবাদ, শীর্ষ কর্তাদের বাদানুবাদ। বিসিবিতে মাঠের কোয়ালিটি ক্রিকেট বাদে বাকি সবই চলছে বহাল তবিয়তে। চলমান এসব সমস্যার সমাধান খুঁজতে শনিবার এক টেবিলে বসতে যাচ্ছেন বিসিবির 10 পরিচালক। আলোচিত বোর্ড সভায় কি কি থাকছে, চলুন দেখে নেওয়া যাক তার এক ঝলক। প্রথম এজেন্ডায় গঠনতন্ত্র সংস্কার এবং ঢাকার ক্লাবগুলোর নজিরবিহীন প্রতিবাদ। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংস্কার কমিটি ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কাউন্সিলর ও পরিচালক কমানোর যে প্রস্তাব দিয়েছে, তার জেরে এরই মধ্যে সব ধরনের ক্রিকেট বয়কট করেছে সিসিডিএম এর আওতাভুক্ত 76 ক্লাব। এখনো শুরু করা যায়নি ফার্স্ট ডিভিশন ক্রিকেট। ধারণা করা হচ্ছে কাউন্সিলরশিপ ও পরিচালক কোটা নিয়ে ঢাকার ক্লাবগুলোর সাথে আপোষের ঘোষণা দেবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ড সভায় পরের ইস্যুই বিপিএল, যেখানে আলোচনা হবে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ও সন্দেহজনক ফিক্সিং নিয়ে। সদ্য সমাপ্ত চট্টগ্রাম পর্বে সময় মতো পেমেন্ট না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট ও প্রতিবাদ ব্যাপক হইচই ফেলে দেয়। অবস্থায় এতটাই বেগতিক ছিল যে দলটির ক্রিকেটারদের শান্ত করতে আলোচনায় নামেন খোদ বিসিবি সভাপতি। পেমেন্ট নিয়ে মালিক পক্ষের নানা আশ্বাসের পরেও গুঞ্জন আছে আসন্ন বোর্ড সভায় রাজশাহী টিমে একজন প্রশাসক নিয়োগ দিতে পারে বিসিবি। পাশাপাশি একাধিক সন্দেহজনক ঘটনা যা ফিক্সিং বিতর্ক উস্কে দিয়েছে, সে ব্যাপারেও আসতে পারে কঠোর দিক নির্দেশনা। তৃতীয় এজেন্ডা বিসিবির 21টি স্ট্যান্ডিং কমিটি ঘোষণা। চলতি মাসেই এ নিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদের ওপর তোপ ডেকেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। অভিযোগ ছিল বোর্ড সভাপতি স্ট্যান্ডিং কমিটি দিতে নানা টালবাহানা করছেন, কমিটিগুলোর খসড়া চূড়ান্ত হলেও অনুমোদন দিচ্ছেন না। অবশেষে ক্রিকেট অপারেশনস, অডিট কমিটি, গেম ডেভেলপমেন্ট সহ 21টি কমিটি চূড়ান্ত হতে পারে এই বোর্ড সভায়। চতুর্থ গুরুত্বপূর্ণ ইস্যু জাতীয় পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তি। ডিসেম্বরে সবশেষ বোর্ড সভায় নারী ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করে বিসিবি। গ্রেড ভিত্তিক সর্বোচ্চ 20,000 থেকে সর্বনিম্ন 10,000 টাকা বেতন বাড়ানো হয়। ধারণা করা হচ্ছে শান্ত মিরাজদের জন্য বড় কোনো ঘোষণা আসতে যাচ্ছে বোর্ডের তরফ থেকে। বর্তমান পরিস্থিতি বলছে বিসিবির দায়িত্ব নেবার পর এই প্রথম একাধিক বিগ ইস্যু নিয়ে বোর্ড সভায় ঢুকতে যাচ্ছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। শনিবার বিকালে সেই অ্যাসিড টেস্ট কিভাবে সামাল দেন বোর্ড সভাপতি, এখন সেটাই দেখার অপেক্ষা। পার্থ বণিক, 71। শেষ হলো বিপিএল এর 11 নম্বর আসরের চট্টগ্রাম পর্ব, যেখানে প্রথমবারের মতো হারের দেখা পেলেও রংপুর আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ব্যাটে বলে দাপট দেখাচ্ছে বাংলাদেশিরা। বোলিংয়ে 22 উইকেট নিয়ে লিডার বোর্ডের টপে তাসকিন আহমেদ, ব্যাটিংয়ে ঢাকার তানজিদ হাসান তামিম। তবে সব উতরে এই পর্বেই ভালোভাবে জেকে বসেছে ম্যাচ ফিক্সিং বিতর্ক। মেহেদী নাইমের রিপোর্ট। তিলোত্তমা ঢাকার ঐতিহ্য সিলেটের চা বাগান হয়ে বন্দরনগরী চট্টগ্রামে আছড়ে পড়েছিল বিপিএল এর নোঙর। যে পর্ব শুরু হয় পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের অনুশীলন বয়কট দিয়ে। এরপর বেশ কয়েকটি বিতর্কিত ওয়াইড ওভার নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে ফিক্সিং এরও। তদন্ত গেছে আইসিসি পর্যন্ত, যে আলোচনা এখন টক অফ দি টাউন। এসব পাশে রেখে মাঠের লড়াইয়ে 16 থেকে 24 জানুয়ারি চট্টলায় মাঠে ঘুরিয়েছে মোট 12টা ম্যাচ। মূলত এই পর্বেই এক প্রকার নিশ্চিত হয়ে যায় কার শক্তি কত দূর, কে থাকতে পারে টেবিলের শীর্ষ চারে।
ক্যাচ মিস তো ম্যাচ মিস, মজার এক পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক। বিপিএল এ মঙ্গলবার পর্যন্ত হয়েছে 28টা ম্যাচ, যেখানে সব মিলিয়ে ক্যাচ পড়েছে 60টি, অর্থাৎ ম্যাচ প্রতি ক্যাচ পড়েছে 2.14টি করে। চট্টগ্রাম পর্বের 8 ম্যাচে ক্যাচ ফেলার সংখ্যাটা 20, যার মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ পড়া দলটার নাম দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ঠিকমতো না পাওয়া দলটার জন্য একটু সন্দেহ জাগে কি? চট্টগ্রাম পর্বে প্রথমবারের মতো হারের স্বাদ পাওয়া রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিমের ফরচুন বরিশাল। এর পরের দুটি স্থান চিটাগং ও খুলনার। 10 ম্যাচ থেকে 6 হার আর 4 জয় 8 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। তবে নানা কারণে দলটি সেরা চারে থাকার সুযোগ থাকছে। ঢাকা ক্যাপিটালস 10 ম্যাচে 7 হারে হিসাবে টেবিলে 6। সিলেট স্ট্রাইকার্স 9 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে একদম টেবিলের ব্যাক বেঞ্চে। বিশ্বভারী ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের কাছে 200 স্ট্রাইক রেট কঠিন কাজ ছিল এতদিন। 2025 বিপিএলে দেখা যাচ্ছে উল্টো চিত্র। 200 স্ট্রাইক রেটে অনায়াসে ব্যাটিং করতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরাও। ফাহিম আশরাফ, নুরুল হাসান সোহান, সাব্বির রহমানরা তো 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন হর হামেশায়। এদিকে চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটে বলে শীর্ষ 5-এ বাংলাদেশিদের জয় জয়কার। বোলিংয়ের শীর্ষ 5-এ 3 জনই বাংলাদেশি। শীর্ষ 10 হিসেব করলে বাংলাদেশে রয়েছে 7 জন। 22 উইকেট নিয়ে লিডার বোর্ডের টপে রাজশাহী তাসকিন আহমেদ। অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষ 5-এর 4 জনই বাংলাদেশি। শীর্ষ 10 হিসেব করলে 7 জনই বাংলাদেশের। সেখানে লিড দিচ্ছেন ঢাকার তানজিদ হাসান তামিম। 26 জানুয়ারি সুপার সানডেতে আবার বিপিএল ফিরবে ঢাকায়। এখানেই শেষ হবে একাদশ আসরের। নতুন বাংলাদেশে নানা কারণে এই বিপিএল থাকবে স্মরণীয়, বরণীয়। মেহেদী নাইম, 71। এম এ আজিজ স্টেডিয়ামকে শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ দিলে হুমকির মুখে পড়তে পারে ক্রিকেট সহ আরো 32টি ইভেন্ট। এমনটাই মনে করছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সংগঠকরা। তাই বাফুফেকে জাতীয় ক্রীড়া পরিষদের লিজ দেয়া এম এ আজিজ স্টেডিয়ামের বিষয়টি বাতিলের দাবি জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে মাহমুদুল হাসান সজীবের পাঠানো রিপোর্ট। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম জানিয়ে চলছে টানাটানি। দড়ির এক প্রান্তে বাফুফে, অন্য প্রান্তে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গেল 2রা জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে 25 বছরের জন্য লিজ দেয় এম এ আজিজ স্টেডিয়াম। এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে গেল 8 জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এই একটি মাঠকে যদি ডেডিকেটেড কোনো একটি ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি ইভেন্টগুলো কোথায় আয়োজন করা হবে? এখানে কিন্তু অল্টারনেটিভ কোনো ভেন্যু নেই যে ওইগুলো ইভেন্ট কিন্তু আয়োজনের মতো কোনো ভেন্যু নেই। 32টা ইভেন্ট আমরা হিসাব করি, এখানে 8 থেকে 10,000 স্পোর্টসম্যান অ্যাথলেটদের কিন্তু জীবিকার কিন্তু প্রশ্ন আছে। ইভেন্টগুলো যদি বন্ধ হয়ে যায়, তারা কিন্তু স্পোর্টস থেকে মুখ ফিরিয়ে নেবে। যখন ফিফা এটাকে ডেভেলপ করবে অ্যাজ এ ফুটবল গ্রাউন্ড, ইন্টারন্যাশনাল ফুটবল গ্রাউন্ড, সেখানে আপনার সমস্ত স্থাপনাগুলো তাদের আওতায় চলে আসবে। শুধুমাত্র এই মাঠটি নেবে তা তো নয়, কারণ এখানে বিভিন্ন ফ্যাসিলিটি তাদেরকে প্রোভাইড করতে হবে। এখানে অফিস তাদেরকে আনতে হবে। সেই ক্ষেত্রে ক্রীড়া সংস্থার অফিস পর্যন্ত থাকবে না। মডার্ন যুগে স্টেডিয়ামগুলোতে যে ফ্যাসিলিটিস দরকার, আমাদের স্টেডিয়ামগুলো কিন্তু গড়ে উঠেছে কিন্তু পাকিস্তান আমলে, অনেক পুরানো হয়ে গেছে। সুতরাং এখানে কিন্তু ওই ফ্যাসিলিটিসগুলো 100% এনশিওর করা যাবে না। এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলের জন্য বরাদ্দ দিলে শুধু 32টি ইভেন্টই বন্ধ হবে না, এতে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ক্রিকেট আয়োজনও রয়েছে ভয়াবহ ঝুঁকিতে। বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার যে ক্রাইটেরিয়া যে সিটিতে হবে, সেখানে কিন্তু অল্টারনেটিভ ভেন্যু ইজ এ মাস্ট এবং প্র্যাকটিস ভেন্যু ইজ এ মাস্ট। সুতরাং এই ভেন্যুটাকে যদি ফুটবলের জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এখানে ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট ম্যাচ আয়োজন করাও কিন্তু সম্ভবপর হবে না। স্বাভাবিকভাবে যখন ফুটবলের মাঠ হয়ে যাবে, এখানে তো এই লক এন্ড কি থাকবে? এটা তো আর অন্য কেউ খোলার সম্ভাবনা নাই। তার সেখানে আমাদের ক্রিকেটটাও আমাদের ধ্বংস হয়ে যাবে। তবে যে এম এ আজিজ স্টেডিয়ামের জন্য সংগঠকদের এত মায়া, সেখানে কি সত্যি খেলাধুলা হয়ে থাকে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো স্বার্থ? সবসময় নিয়মিত বিভিন্ন খেলাধুলা এই মাঠে চলে। যারা এখানে ক্রীড়া সংস্থা যারা দায়িত্বে আছে, সবাই স্যাররা আসি দেখাশোনা করে, বিভিন্ন খোঁজখবর নেয়। আগে আমি ফুটবল দেখছি, ক্রিকেট স্কুল খেলাও দেখছি এবং ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন প্রিমিয়ার লিগ খেলাও দেখছি, আর হ্যান্ডবল খেলা দেখছি, আর রাগবি খেলা দেখছি মাকে। আগে ফুটবল হইতো, ক্রিকেট হইতো, তারপরে বলতে গেলে ভলিবল, এরকম অনেক জাতীয় খেলা হইতো। এখানে ফুটবলটাই বেশি হয়েছে, আর আপনি ডিস্ট্রিক্টটার শুধু প্র্যাকটিসটা। যদি এই স্টেডিয়ামকে ফুটবলের জন্য বরাদ্দ না দেয়া হয়, সেক্ষেত্রে চট্টগ্রামে আর কোথায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি করা সম্ভব? পোলো গ্রাউন্ড আছে,
প্যারেড গ্রাউন্ড আছে, আর তারপর আপনার আমাদের যে টানেল হয়েছে, টানেলের ওই পারে প্রচুর খাস জমি আছে। এই জায়গাগুলোতে যদি নতুন করে একটা ফুটবল স্টেডিয়াম গড়ে তোলা হয় তাহলে আমরা অবশ্যই এটাকে স্বাগত জানাবো। তো সব কিছু বিবেচনা না করে শুধুমাত্র একটা ইভেন্টকে দিয়ে দেওয়া, নট অনলি ফুটবলে, যদি আপনি ক্রিকেটকেও যদি শুধুমাত্র দেয় সেখানেও আমাদের বিরোধিতা আছে। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম হবে, এটিকে সবাই সাধুবাদ জানিয়েছেন। কিন্তু কেবলমাত্র ফুটবলের জন্য এম এ আজিজ স্টেডিয়ামকে 25 বছরের জন্য বরাদ্দ দেওয়া হবে, এখানে বড় আপত্তি রয়েছে। এর ফলে আরও প্রায় 32টি ইভেন্ট বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকেরা। তাই পুনরায় এ বিষয়টি ভাবার অনুরোধ জানিয়েছেন তারা। মাহমুদুল হাসান সজীব, 71, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশের হয়ে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। এটাই তো দেশের ফুটবল প্রেমীদের জন্য সবথেকে বড় উপহার। তাবিদ আওয়ালের নেতৃত্বে বাফুফের কার্যনির্বাহী কমিটির 3 মাস পূর্ণ হচ্ছে। কোন পথে এগোচ্ছে দেশের ফুটবল? অনুবাপী রিপোর্ট। রাতারাতি সব পাল্টে দেয়া যায় না, চাইলেই বদলে ফেলা সম্ভব নয় দেশের ফুটবলের সব চিত্র। স্বাদ আর সাধ্যের ফারাকটা বিস্তর। ফুটবলের উন্নতিতে শর্টকাট বলে কিছু নেই। ঘরোয়া ফুটবলে সব বাস্তবতা জেনে বুঝে গেল অক্টোবরে সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে বাফুফের দায়িত্ব নেন তাবিদ আওয়াল। কাজী সালাউদ্দিনের 1.5 যুগের পর নতুন নেতৃত্বের অধীনে পূর্ণ হচ্ছে 3 মাস। প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলালে সবার আগে যেই নামটা উঠে আসবে সেটা হামজা দেওয়ান চৌধুরী। নামি দামি এই ফুটবলারের কারণে ফুটবল ফেডারেশনে এখন নাকি স্পন্সরের লম্বা লাইন। মাঠে খেলা রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। এই বর্তমান কমিটি আসার পরে আমরা কিন্তু অনেক স্পন্সর পাচ্ছি, যেটা বিগত দিন আমাদের স্পন্সর ছিল না। আমরা এখন স্পন্সর পাচ্ছি। সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের এখন কিন্তু হামজার মতো একটি নামি দামি খেলোয়াড়, ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলোয়াড় আজকে বাংলাদেশে আসতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের এই 3 মাসের যে অর্জন, বিশেষ করে আমাদের নারী ফুটবল দলকে আমরা চ্যাম্পিয়ন করতে পেরেছি, সাব চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান কমিটির জন্য পেশাদার লিগ, ফেডারেশন কাপ, অনূর্ধ্ব 15 স্কুল ফুটবলের পাশাপাশি তারুণ্যের উৎসব উপলক্ষে তৃণমূল পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দিতে সব রকমের চেষ্টাই করছে ফুটবল ফেডারেশন। বি লিগটাও আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, আমরা ফেডারেশন কাপটা সুন্দরভাবে শেষ করতে পারি, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে আমরা খেলা পরিচালনা করতে পারি। রাঙামাটিতে আমরা তারুণ্য উৎসব করব, এবং রাঙামাটির যত উদীয়মান খেলোয়াড় রয়েছে, যত গাঢ় খেলোয়াড় রয়েছে, সেইখান থেকে কিভাবে খেলোয়াড় বাছাই করা যায় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। অভিজ্ঞ আর তরুণদের নিয়ে বর্তমান কমিটি সবাই বুঝে পেয়েছে নিজ নিজ দায়িত্ব। ফুটবল ফেডারেশনের প্রতিটা ডিপার্টমেন্ট যত বেশি সক্রিয় হবে, ফুটবলের চাকা তত দ্রুত ঘুরবে। সামনে পাড়ি দিতে হবে আরো অনেকটা পথ। ছেলে ও মেয়েদের জাতীয় দলের র্যাঙ্কিংয়ের দিকে থাকবে নজর। বাংলাদেশ জাতীয় ফুটবল দল যাতে ইন্ডিয়ার সাথে একটা ভালো রেজাল্ট করে এবং সাব ফুটবলে যাতে ভালো রেজাল্ট করে, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। যেখানে আছে সাফল্য, আছে অর্জনের গল্প, সেখানেই বাড়বে সবার আগ্রহ। ফুটবলে আসবে সুদিন, সেই আশায় কোটি ফুটবল প্রেমী। অর্ণব বাপি, 71। নিভৃতচারী ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের এই দিনে মালয়েশিয়ায় মারা যান তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 2য় বিভাগ ক্রিকেট খেলেছেন DOHS ক্লাবের হয়ে। পরবর্তীতে বিসিবি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। ক্রিকেট বোর্ডকে রাজনীতি মুক্ত করতে অনন্য অবদান রাখেন কোকো। রাজনৈতিক প্রতিপক্ষ হলেও সাবের হোসেন চৌধুরীর সাথে কাজ করতে আপত্তি ছিল না। আজকের হাই পারফরমেন্স ইউনিটের শুরু হয়েছিল কোকোর হাত ধরেই, যেখান থেকে উঠে আসে তামিম মুশফিকের মতো ক্রিকেটার। এছাড়া মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামকে হোম অফ ক্রিকেটের মর্যাদা দেওয়ার পেছনে ছিল তার অবদান। এই ভেন্যুর সুবাদে 2011 বিশ্বকাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। এর আগে কোকোর সময়ে যুব বিশ্বকাপ 2004 এডিশনের সফল আয়োজন হয়েছিল এই দেশেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ জানতে এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ মাহফুজ, আপনার কাছে কি তথ্য রয়েছে?
ধন্যবাদ। প্রথমেই বলে নিই যে আমি এই মুহূর্তে ক্লিনিকের সামনে রয়েছি, দ্য লন্ডন ক্লিনিক, যে ক্লিনিকে বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে। বেসিক্যালি 18 দিন অতিবাহিত হয়েছে বেগম জিয়ার চিকিৎসার। সে 18 দিন পর ডাক্তার জাহিদ আমাদেরকে গতকালকে যে ব্রিফ দিয়েছেন, সর্বশেষ ব্রিফ, সেই ব্রিফে বলেছেন যে বেগম জিয়া আগের চেয়ে অনেকটা বেটার আছেন এবং তার যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফল এসেছে এবং সেই মোতাবেক চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে চিকিৎসার কিডনি, হার্ট এবং লিভারের চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তিনি বলেছেন, বারবার একটি কথা বলেছেন যে লিভার প্রতিস্থাপনের যে বিষয়টি এখন একটি জটিল পর্যায়ে এসে পৌঁছেছে, সিদ্ধান্ত পৌঁছা যাচ্ছে না আসলে সেটি করা যাবে কিনা। কারণ হচ্ছে যে তার বয়সের, বেগম জিয়ার বয়সের সাথে আসলে এটা মানানসই না হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গতকালকে জাহিদ একটি জিনিস বলেছেন, সেটা হচ্ছে যে বেগম জিয়াকে বাসায় নেওয়ার ব্যাপারে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন যে আজকে দুটো রিপোর্টের ফলাফল আসার কথা, সেটি আসলে তাকে বাসায় নিয়ে যাওয়া হতে পারে ডাক্তারদের সিদ্ধান্তে। তো ডাক্তাররা সিদ্ধান্ত দিয়েছেন তাকে এখন বাসায় নিয়ে যাওয়া হতে পারে। তো অফিসিয়ালি কোনো ডিক্লারেশন না আসলেও আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে আসলেই আজকে লন্ডন সময় রাত 9টা থেকে 10টার মধ্যে বেগম জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হবে এবং বাসায় কিন্তু তার চিকিৎসা চলবে বলে ডাক্তার জানিয়েছেন। এখানে যে জন প্যাট্রিক আছেন চিকিৎসার দায়িত্বে, মেডিকেল বোর্ডের হেড, তিনি এবং তার পুরো টিমের তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসা তারেক রহমানের বাসায় থাকা অবস্থায় চলবে এবং বাংলাদেশে যে চিকিৎসা হয়েছে সেই চিকিৎসা অনুযায়ী কিছু মেডিসিন অ্যাড করা হয়েছে। সেই আগের মেডিসিন এবং বর্তমানে কিছু মেডিসিন সহ সেই মেডিসিনগুলোই চলবে। তবে আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রের চিকিৎসক যারা আছেন জন হকিন্স হসপিটালে, তারাও কিন্তু সার্বক্ষণিক ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন এবং তারাও তত্ত্বাবধানে থাকবেন। তো আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে আজকে লন্ডন স্থানীয় সময় 7:30টার সময় অর্থাৎ এশার নামাজের পর ব্রিকলেন জামে মসজিদে আরাফাত রহমান কোকোর কোকোকে নিয়ে একটা মিলাদ মাহফিল হবে এবং সেই মিলাদ মাহফিলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন এবং এখানে যারা এসেছেন বাংলাদেশ থেকে, বিএনপি নেতৃবৃন্দ, ডাক্তার জাহিদ সহ সবাই উপস্থিত থাকবেন। মিলাদ মাহফিল শেষ হওয়ার পরে তারেক রহমান এখানে আসবেন, আসার পরে হয়তো তাকে এখান থেকে শিফট করা হবে বাসায়। অফিসিয়াল ডিক্লারেশন না আসলেও আমরা আরিফ মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর আমরা শুনছিলাম সহকর্মী আরিফ মাহফুজের কাছ থেকে। চলছে খেলাযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।